হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যেটা এই যেটা এই সময় সবারই একটা চাহিদা, যে এবং সবার মনে একটা কোশ্চেন আসছে যে লাস্ট মিনিটে কেমিস্ট্রিতে কী কী পড়বো, কোন কোন টপিকগুলো ছেড়ে যাওয়া যাবে না, কোন টপিকগুলোকে ভালো করে পড়তে হবে। এবং কেমিস্ট্রি নিয়ে সবার একটা চিন্তা যে কী করে পাস করব, কেমন কী কোশ্চেন দেবে, নাম্বার ভালো হবে তো, কোন কোনগুলো পড়তেই হবে, কেমিস্ট্রি তো অনেক। এরকম নানান কনফিউশন, নানান কোশ্চেন তো মনের ভেতর আসছেই, এবং আসাটা স্বাভাবিকও। তো সেই সব প্রশ্নের উত্তর হচ্ছে এই ভিডিওটা। এই ভিডিওটা যদি তোরা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখিস, তাহলে তোদের চিন্তা একদম দূর হয়ে যাবে। এবং কথাগুলো যদি মন দিয়ে শুনিস, কারণ শুধু তো আমি এগুলো বলবো না, এক্সট্রা কিছুও বলবো। চল তাহলে শুরু করা যাক। আর প্রথমেই বলে দেওয়া ভালো, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স বা ইম্পর্টেন্ট টপিকস। এমন নয় যে শুধু এগুলো পড়ে গেলাম আর কিছুই পড়লাম না, নিয়ে তারপর বলবি যে দাদা সেরকম কিছু তো কমন এলো না। তা কিন্তু নয়। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট টপিকস, মানে এই মডিউল থেকে এইগুলোকে বাদ দেওয়া যাবে না। যারা পুরো কভার করছে খুবই ভালো, কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয়। তাদের জন্যই বেসিক্যালি ভিডিওটা বানানো, যে কোনগুলো একদমই ছেড়ে যাওয়া যাবে না। এই রকম, মানে এটা শুধুই এইটা এটা এটা মানে এটা তো কোশ্চেন পেপার নয় যে শুধু এগুলোই আসবে। এগুলো ছেড়ে যাওয়া একদমই যাবে না, খুবই ইম্পর্টেন্ট। সেই কারণে এমন নয় যে এইগুলোই আসবে, বা এটা আমার পক্ষে জানা বা কারো পক্ষে জানা সম্ভব নয় যে যে পেপার করছে সে কি ভেবে বা কি মনে করে পেপার করছে, কিন্তু একটা প্রেডিকশন বা আন্দাজ করা যায়, যেটা আমি অনেক পেপার ঘেঁটে প্রেডিকশন করেই ভিডিওটা তোদের জন্য বানাচ্ছি এবং টপিকগুলো লিখেছি। অনেক প্রিভিয়াস ইয়ার ঘেঁটে কেমন কি কোশ্চেন দিচ্ছে না দিচ্ছে, তারপর আগের বার যেরকম কোশ্চেন এসছে এবারে কীরকম দিতে পারে, এসব অনেক অ্যানালাইসিস করে এই পিডিএফটা বানানো। তো সেই কারণে জাস্ট প্রেডিকশন, অ্যাকচুয়াল তো বলা সম্ভব নয়। কিন্তু যদি তোরা এই ভিডিওটা মন দিয়ে শুনিস, কথাগুলো মন দিয়ে শুনিস, তোদের অনেকটা কনফিডেন্স চলে আসবে। এবং যারা ভাবছিস যে কী করে পাস করবো, কী করে ভালো নাম্বার করব, প্রিপারেশান তো নিয়েছি, কেমন কি আসবে, তাদেরও এই চিন্তাটা মাথা থেকে একদম দূর হয়ে যাবে। অনেক অনেক ভালো নাম্বার হবে। তাই কনফিডেন্সটা নিজের ওপর রাখ এবং মন দিয়ে ভিডিওটা শোন। যতটুকুনি হাতে টাইম আছে সেইটুকুনি টাইমও যদি তোরা সঠিকভাবে স্মার্ট ওয়েতে পড়িস, অনেকটা ভালো নাম্বার করা যায়। আমি সেটাই তোদের হেল্প করছি। চ তাহলে প্রথম মডিউল হচ্ছে, আর এটা আমি মডিউল ওয়াইজ আলোচনা করব, একদম নেই যে জাস্ট কটা টপিক বলে দিয়ে বেরিয়ে গেলাম তা নয়, একদম মডিউল ওয়াইজ ধরে ধরে। প্রথম হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড টাইম ডিপেন্ডেন্স কোঅর্ডিনেটের ওয়েভ ইকুয়েশন, খুবই ইম্পর্টেন্ট। তারপর এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে 3D, এইটাও আমি করিয়েছি, এটাও তোরা ভিডিওতে পাবি। এই ভিডিওটা মানে এটাও তোদের করিয়েছি, এটাও তোরা পাবি। এটা খুব ইম্পর্টেন্ট একটা পিওকিউ, আর এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তারপর হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনটি ইকুয়েশন, ডি ব্রগলি হাইপোথিসিস, ডি ব্রগলি হাইপোথিসিস থেকে কোশ্চেন, এবং হাইসেনবার্গ আনসার্টেনটি থেকে কোশ্চেন। এখান থেকে সাধারণত কি কি আসে, এক্স অ্যান্ড পি মানে পজিশন এবং মোমেন্টাম, আর হচ্ছে এনার্জি এবং টাইম, পজিশন এবং মোমেন্টাম, আর এনার্জি এবং টাইম। তারপর হচ্ছে পার্টিকেল ইন 1D বক্স। তারপর হচ্ছে এমো ডায়াগ্রাম, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই মডিউলে, এমো ডায়াগ্রাম। কার কার O2 CO N2, এনওরও আসে, এনওরও আসে। তবে এবারের জন্য এই তিনটে খুব ইম্পর্টেন্ট, O2 CO আর N2 সবই করিয়ে দেওয়া আছে। এবং কিভাবে করতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন কার কার ক্ষেত্রে কেমন হবে, ডিটেলসে প্লেলিস্টে ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোরা পেয়ে যাবি। তারপর হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস, মানে তোদের কম্পাউন্ড দিয়ে দেবে, তিনটে চারটে কম্পাউন্ড তোদের দিয়ে দেবে, নিয়ে বলবে আইডেন্টিফাই করো কোনটা অ্যারোমেটিক, কোনটা অ্যান্টি অ্যারোমেটিক, কোনটা নন অ্যারোমেটিক। সাধারণত অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিককে আইডেন্টিফাই করতে বলে। তারপর যে ক্রিস্টাল ফিল থিওরি এবং ক্যালকুলেশন অফ সিএফএসি, ক্যালকুলেশন অফ সিএফএসি কী করে করতে হয় আমি দেখিয়ে দিয়েছিলাম, সিএফএসি কী করে ক্যালকুলেট করতে হয় আমি দেখিয়ে দিয়েছি। দুটো কেস হয়, দুটো কেসই দেখিয়ে দিয়েছি, একটা স্ট্রং ফিল্ডের ক্ষেত্রে কেমনভাবে ক্যালকুলেট করতে হয়, একটা উইক ফিল্ডের ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করতে হয়, দুটোই আমি দেখিয়ে দিয়েছিলাম। একটাতে পেয়ার এনার্জি অ্যাড হয়, একটাতে পেয়ার এনার্জি অ্যাড হয় না। স্ট্রং ফিল্ড পেয়ার করে দেয় সবাইকে, ওই জন্য পেয়ার এনার্জিটা অ্যাড হয়, কিন্তু উইক ফিল্ডের ক্ষেত্রে পেয়ার এনার্জি অ্যাড হয় না। সবই দেখিয়ে দেওয়া আছে, ভালোভাবে দেখিয়ে দেওয়া আছে, ডিটেলসে আলোচনা করে দেওয়া আছে। আর লো স্পিন কমপ্লেক্স আর হাই স্পিন কমপ্লেক্স, এই ল্যাঙ্গুয়েজটা যদি তোরা দেখিস, তার মানে বুঝে যাবি যে লো স্পিন মানে কিন্তু এসএফএল, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। লো স্পিন মানে এসএফএল, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর হাই স্পিন কমপ্লেক্স মানে হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। লো স্পিন কমপ্লেক্স মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। লো ভালো করে কী করে মনে রাখবি, দেখ লো স্পিন কথাটার মধ্যে লো আছে, তাহলে লো এর উল্টো কি, লো লো একটা নেগেটিভ ওয়ার্ড, লো এর উল্টো কি স্ট্রং, তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আবার হাই স্পিন কমপ্লেক্স কথাটার মধ্যে হাই আছে, হাইয়ের উল্টো কি লো বা উইক, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড।
লো স্পিন কমপ্লেক্স মানে লো এর উল্টো যেটা সেটা হবে, আর হাই স্পিন কমপ্লেক্স মানে হাই এর উল্টো যেটা সেটা হবে। এভাবে মনে রাখবি। এসএফএল মানে লো স্পিন কমপ্লেক্স, আর উইক এসএফএল বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে লো স্পিন কমপ্লেক্স, উইক ফিল্ড লিগ্যান্ড বা ডাব্লিউএফএল মানে হাই স্পিন কমপ্লেক্স। তাহলে বোঝা গেল। আর এই ল্যাঙ্গুয়েজটা দিয়েও দিতে পারে কোশ্চেন। এবারে এই লাস্ট ইয়ারেই এসেছিল লো স্পিন কমপ্লেক্স এবং হাই স্পিন কমপ্লেক্সের D6 এবং D7 এর ইলেকট্রনিক কনফিগারেশন না সিএফএসি কি হবে। তো ওটা বলে দেওয়া ভালো যে লো স্পিন কমপ্লে আমি যখন পড়েছিলাম ভিডিওতে, আমি যখন ভিডিওতে পড়েছিলাম তখন আলোচনা করেও ছিলাম, সিএবিসি যখন পড়েছিলাম আমি আলোচনা করেও ছিলাম। তো ওই জায়গাটা মাথায় রাখবি। এটাই ট্রিক্স, অনেকে বুঝতে পারবে না, ছেড়ে দিয়ে চলে আসবে। তারপর হচ্ছে এই যে এরকম ধরনের প্রবলেম এসেছিল আগেরবার, যে K3 ব্র্যাকেটে FeF6, তো তোদের হাইব্রিডাইজেশন এবং সিএফএসি মানে কমপ্লেক্স কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন এবং সিএফএসি কী করে ক্যালকুলেট করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম, যে মানে কমপ্লেক্স আয়নের হাইব্রিডাইজেশন এবং সিএফএসি কী করে ক্যালকুলেট করতে হয় আমার ভিডিওতে ডিটেলসে বলে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। তো একটা তোদের প্রবলেম করেছিলাম এরকম হয়তো, যে FeF6 3 এরকম একটা প্রবলেম তোরা দেখতে পাবি, হাইব্রিডাইজেশনেও করিয়েছিলাম, আবার সম্ভবত সিএফএসিতেও করিয়েছিলাম। এই FeF6 3 টাইপের একটা কিছু দেখতে পাবি। এবার তোরা তো FeF6 3 দেখেছিস, জানছিস, জেনেছিস যে কিভাবে করতে হয়। তোরা FeF6 3 কি দেখেছিস এবং জেনেছিস যে কিভাবে আমি এর হাইব্রিডাইজেশন বার করব, কিভাবে আমি সিএফএসি বার করব। এবার তোদের পরীক্ষায় দিয়ে দিয়েছে K3 FeF6 এর বার করো। তোরা ঘাবড়ে যাবি যে আমি তো FeF6 3 এর জানি, কিন্তু এখানে K3 FeF6 এর দিয়েছে, কোশ্চেনটা ছেড়ে দিয়ে চলে আসবি। সেই কারণে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে এটা কিন্তু একটা ক্যাটায়ন অ্যানায়ন মিশিয়ে আছে, মানে K3 FeF6 কে যদি তোরা ভাঙিস তাহলেই কিন্তু তোরা FeF6 3 পেয়ে যাচ্ছিস, আর 3টে পটাশিয়াম আয়ন পেয়ে যাচ্ছিস। তাহলে দেখ K3 FeF6 ও যা, আর FeF6 3 ও তাই। তাহলে এখন তোরা আফসোস করবি যে তাহলে আমি তো ছেড়ে দিয়ে চলে এলাম। সেই কারণে বলে দিচ্ছি যে যদি এরকম টাইপের কোশ্চেনে দেয়, তোরা আগে ক্যাটায়নে অ্যানায়নে ভেঙে নিবি। যখনই তোরা ভাঙবি ক্যাটায়ন অ্যানায়নে, তখনই তোরা বুঝতে পেরে যাবি যে যেটা আমি তৈরি করে এসেছিলাম সেইটাই দিয়েছে। নিয়ে FeF6 3 বার করবি। শেখানো আছে কীভাবে হাইব্রিডেশন বার করে, কীভাবে সিএফএসি বার করে। অনেকটা একই রকম প্রসেস, কিছু একটা জায়গায় গিয়ে আলাদা হয়ে যায়। তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং ডিফারেন্স বিটুইন পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, সেটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আগের বারে ফিজিক্সের মানে আগের বারে যে কেমিস্ট্রি পেপারটা একদমই যে শক্ত বা ছোঁয়া যাবে না তা নয়, এই সিএফএসি বার করতে দিয়েছিল। তারপর ফার্স্ট চ্যাপ্টার থেকে যেগুলো করিয়েছিলাম সেগুলোই এসেছিল, আইসোমার ফাইসোমার মোটামুটি এসেছিল। মানে ফেল করার মতো পেপার হয়নি। তবে একদমই যে খুব ভালো হবে সেরকমও নয়। মানে ফিজিক্সের পেপারটা যেরকম হয়েছিল সেই অনুযায়ী কেমিস্ট্রি পেপার হয়নি। কেমিস্ট্রি পেপারটা একটু শক্ত করেছিল, মানে সবার জন্য শক্ত নয়, কিন্তু মেজরিটি যদি দেখি তাহলে একটুখানি পেপারটা চাপা পেপার হয়েছিল। মানে খুব ভালো নাম্বার হবে সেরকম না, একটুখানি চাপা পেপার হয়েছিল। মানে ফেল করা পেপার নয়, কিন্তু একটুখানি চাপার পেপার হয়েছিল। মানে নাম্বারটা খুব বেশি উঠবে সেরকম পেপার হয়নি আগের বারে পেপারটা, যদি মেজরিটি হিসাবে আমি দেখি। সেই কারণে ওই জায়গাগুলোকে আমি হাইলাইট করে দিচ্ছি যেগুলো আগেরবার এসেছিল এবং যেগুলো খেয়াল করা অনেকের পক্ষে সম্ভব নয়। তো এবারের জন্য যে টপিকগুলো বলছি এগুলো একটাও ছেড়ে যাবে না। ভালো করে শোন পুরো ভিডিওটা, তোরা অনায়াসেই বুঝতে পারবি এবং একটা কনফিডেন্স পাবি। হলো, তারপর মডিউল 2টা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখান থেকে কিছু কিছু কোশ্চেন আসে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় এবং একটুখানি অন্যরকম টাইপের, সবাই বুঝতেও পারে না। তো ওই জন্য জাস্ট এখান থেকে ল্যাম্বার্ট বিয়ার ল এটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। আর ফ্লুরোসিন এবং ইটস অ্যাপ্লিকেশন, এর থেকেও ল্যাম্বার্ট বিয়ার লটা খুব ইম্পর্টেন্ট। আর NMR MRI IR স্পেকট্রোস্কোপি ইম্পর্টেন্ট, মানে ল্যাম্বার্ট বিয়ার ল খুব ইম্পর্টেন্ট, আর NMR MRI IR স্পেকট্রোস্কোপি রিলেটেড খুব ইম্পর্টেন্ট। মানে ল্যাম্বার্ট বিয়ার ল এবং এই NMR MRI IR এই রিলেটেড যে PYQ গুলো আছে সেগুলো তোরা একটাও বাদ দিবি না, এই যে এই দুটো টপিক রিলেটেড। তারপর হচ্ছে মডিউল 3তে কী আছে, চ্যাপ্টারটার নাম ইন্টারমলিকুলার ফোর্সের অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। এই চ্যাপ্টারটা বেসিক্যালি লিকুইডের এবং গ্যাসের চ্যাপ্টার এবং বন্ডিংয়ের চ্যাপ্টার। বন্ডিংয়ের মধ্যে কী বন্ডিং আছে, হাইড্রোজেন বন্ডিং এবং ভ্যান ডের ওয়াল বন্ডিং। প্রথম হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং তার টাইপস, ডেফিনেশনের থেকেও টাইপসটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন্স, একটা ভিডিও আছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলে, ওই ভিডিওটার কথাই বলা আছে, ওটা খুবই ইম্পর্টেন্ট। বারবার বলে দিচ্ছি যে হাইড্রোজেন বন্ডিং রিলেটেড যে PYQ গুলো আমি সলভ করিয়েছি সেগুলো কিন্তু একটাও বাদ দিবি না।
তারপর হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন এবং ডেরিভেশন, খুবই ইম্পর্টেন্ট। এর থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ কনস্ট্যান্ট, মানে এ আর বি দুটো কনস্ট্যান্ট হয় ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের, ওর সিগনিফিকেন্স এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এবারের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইড্রোজেন বন্ডিংটাও যেমন ইম্পর্টেন্ট এবারের জন্য, তেমনি ভ্যান ডার ওয়ালের ইকুয়েশনের সিগনিফিকেন্সটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ভলিউম, এখান থেকে প্রবলেম আসে, ডেফিনেশনও আসে। তারপর লিকুইফাইড বাই কুলিং টাইম, এই একটা পিওয়াই কিউ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পিওয়াই কিউ গুলো একদম ছাড়বি না, প্রতিটা পিওয়াই কিউ আমি সলভ করিয়েছি এবং আমি একটা দেবো পিডিএফ, যেখান থেকে আমি পিওয়াই কিউ দাগ দিয়ে দেবো, মানে এবারের জন্য কোন পিওয়াই গুলো ইম্পর্টেন্ট সেটা আমি দাগ দিয়ে দেবো। ওই পিওয়াই গুলো ভালো করে দেখবি, কারণ পিওয়াই তো আমার পক্ষে লেখা সম্ভব না সব, কিন্তু ওই পিডিএফটাতে প্রতিটা মডিউল থেকে কোন পিওয়াই গুলো পার্টিকুলার দেখবি। কারণ প্রায় আগের বছরটা নয়, আগের বছরটার কথা বলছি না, তার আগের বছরে যে পেপারগুলো হয়েছে, মানে ম্যাক্সিমামই পিওয়াই কিউ থেকে হয়েছে। মানে দেখা গেছে যে পিওয়াই কিউ পুরো রিপিট করে দিয়েছে, প্রতিটা মডিউল থেকেই পিওয়াই কিউ রিপিট করে দিয়েছে। সেই কারণে কেমিস্ট্রিতে পাস করতে গেলে এবং ভালো নাম্বার পেতে গেলে পিওয়াই কিউ গুলো দেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমামই দেখা যায় যে 80% কোশ্চেন বা 70% কোশ্চেন পিওয়াই কিউ থেকে এসছে, হুবহু পিওয়াই কিউ তুলে দিয়েছে, কিছু একটু অন্যরকম দিয়েছে। তাই পিওয়াই কিউ গুলো দেখা বাদ দিবি না। তারপর হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এরও আমি ডিটেলস ভিডিও আছে এবং এই রিলেটেড পিওয়াই কিউ করানো আছে, প্লেলিস্টটা দেখবি। একদম তোদের জন্য ফ্রেন্ডলি এবং খুব সুন্দর করে টপিক এবং তারপর পিওয়াই কিউ। আমি কিন্তু বারবারই বলছি যে একেবারে আমি পিওয়াই কিউ করাইনি, টপিক তারপরে পিওয়াই কিউ, টপিক তারপর পিওয়াই কিউ, এভাবে করিয়েছি। মানে যে টপিকটা পড়াচ্ছি সেখান থেকে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে, যদি একটা এসে থাকে একটাই আলোচনা করেছি। তারপর রিয়েল গ্যাসের সাথে আইডিয়াল গ্যাসের পার্থক্য এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টাইপস অফ লিকুইড, ভ্যান্ডারওয়াল ইকুয়েশনও খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভ্যান্ডারওয়াল ইন্টারঅ্যাকশনের যে টাইপ তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ওর পিওয়াই কিউ। বারবার বলছি পিওয়াই কিউ গুলো দেখা বাদ দিবি না। আমি একটা তোদের পিডিএফ পাঠাবো, ওখান থেকে যে পিওয়াই কিউ গুলো দাগ দিয়ে দেবো, সেই পিওয়াই কিউ গুলো কিন্তু একটাও বাদ দিবি না। আর এই টপিকগুলো বাদ দিবি না, এই টপিক রিলেটেড ভিডিও তোরা প্লেলিস্টে পাবি, ওখান থেকে দেখে নিবি। এই টপিকগুলো কিন্তু বাদ দিবি না, তোদের জন্য সুন্দর করে বলে দিচ্ছি। আর কমপ্লেক্সিবিলিটি ফ্যাক্টর একটা গ্রাফ থাকে, এবং সেই রিলেটেড পিওয়াই কিউ গুলোও বাদ দিবি না। কমপ্লেক্সিবিলিটি ফ্যাক্টর রিলেটেড একটা পিওয়াই কিউ এবারের জন্য বাদ দিবি না। আর এটাও বাদ দিবি না। সব প্লেলিস্টে পেয়ে যাবি, আমি ডিটেলসে আলোচনা করেছি। যার পিওয়াই কিউ বললাম সেগুলো একটাও বাদ দিবি না, হাইড্রোজেন বন্ডিংয়েরও তাই, এগুলোর একটাও পিওয়াই কিউ এবারের জন্য বাদ দিবি না। হলো, তারপর হচ্ছে মডিউল 4, ইউজ অফ ফ্রি এনার্জি ইন কেমিক্যাল ইকুইলিব্রিয়া। ফার্স্ট এবং সেকেন্ড ল এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। থার্মোডাইনামিক্সের ডেফিনেশন, এটার থেকেও এগুলো খুব ইম্পর্টেন্ট। ডেফিনেশনটা পড়বি, এইচ এন্ট্রপি বলে, এস এনথ্যালপি, জি ফ্রি এনার্জি, জাস্ট ডেফিনেশনগুলো পড়ে রাখবি। আর ফার্স্ট এবং সেকেন্ড লটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। নন সিকুয়েশন এবং ক্যালকুলেশন অফ ইএমএফ। তারপর হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস থিওরি, এর থেকেও হার্ড এবং সফট ওয়াটার করোশন এবং প্রসেস অফ রিমুভিং হার্ডনেস অফ ওয়াটার, এই তিনটে যে কোশ্চেন দাগ দিলাম, এই তিনটে কোশ্চেন এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মডিউল 5, যেটা সব থেকে বড় মডিউল এবং ওয়েটেজও খুব বেশি থাকে, সেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। এর মধ্যে প্রথম যে টপিকটা দেখতে পাচ্ছিস এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এর রিলেটেড ভিডিও করে দেওয়া আছে। আর প্রতিবার আগের বারই আসেনি, কিন্তু প্রতিবার এখান থেকে একটা কোশ্চেন থাকেই, এবং ওই কোশ্চেনটাই রিপিট হয়। যে কোশ্চেনটা দেখতে পাবি পিওয়াই কিউতে আমি করিয়েছি, ওই কোশ্চেনটাই রিপিট হয়, অন্য কিছু দেয় না, ওইটাই বারবার দেয়। তারপর অ্যাটমি আয়নো সাইজের রিলেটেড পিওয়াই কিউ, প্রতিটা পিওয়াই কিউ সলভ করানো আছে। পিওয়াই কিউগুলো বলছি প্রতিটা আমার প্লেলিস্টে পাবি, ভালো করে দেখবি। বারবারই বলছি পুরো প্লেলিস্টে প্রবলেম রিলেটেড যত ভিডিও আছে, পুরো প্লেলিস্টে ম্যাকআউট পিওয়াই কিউ প্রবলেম এরকম লেখা লেখা যে ভিডিওগুলো আছে, সেইগুলো একটাও বাদ দিবি না। ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ম্যাকআউট পিওয়াই কিউ প্রবলেম এরকম লেখা যে ভিডিওগুলো আছে, একটাও বাদ দিবি না, প্রতিটা ইম্পর্টেন্ট তোদের জন্য। আর যে পিডিএফটা পাঠাবো ওটাও। আর এই যে টপিকগুলো আমি হাইলাইট করে দিচ্ছি, এই টপিকগুলো কিন্তু একটাও বাদ দিবি না, প্রতিটা টপিক যা বলছি প্রতিটা আমার প্লেলিস্টে পাবি, এবং সেখান থেকে পড়ে নিবি, একটা টপিকও বাদ দিবি না। কারণ টপিকগুলো জানা থাকলে যেরকমই কোশ্চেন আসুক না কেন কিছু লিখে আসতে পারবি। আর একটাই বলে দেওয়া, যে ছেড়ে আসবি না, যেটা জানিস মোটামুটি ওই রিলেটেড কথাবার্তা লিখে আসবি, মানে ছেড়ে আসবি না, একটা কোশ্চেনও ছেড়ে আসবি না।
ওই রিলেটেড যা জানিস একদম, এবার এমন লিখে আসবি না যেটা একদমই বেমানান, ওরকম না, কিন্তু ওই রিলেটেড যা জানিস সেটা লিখে আসবি। একটা কোশ্চেনও ছেড়ে আসবি না পুরো পেপারে, যে পারিনি ছেড়ে চলে এলাম। মাথায় যা আসছে ওই রিলেটেড কথাবার্তা লিখে আসবি, একটা কোশ্চেনও কিন্তু ছেড়ে আসবি না, তাহলেই কিন্তু পাস করার চান্সটা থাকে। স্যারেরাও আমাদের বলেছে যে একটা কোশ্চেনও কিন্তু তোমরা ছেড়ে আসবে না, মাথায় যেমন আসছে সেরকমই লিখে দেবে। এবার একদমই মানে একদমই এমন লিখবি না যে কোনো সম্পর্কই নেই, অর্গানিক লিখতে দিয়েছে তুই ইনঅর্গানিক লিখে দিয়ে চলে এলি, এরকম না, কিন্তু ওই রিলেটেড কিছু কথাবার্তা লিখবি, একটা কোশ্চেনও ছেড়ে আসবে না। আর যে টপিকগুলো বলছি হাতে যতটুকুনি টাইম আছে, এবং যে কথাগুলো বলছি হাতে যতটুকুনি টাইম আছে, যদি তোরা ফলো করিস, শুনিস পুরো ভিডিওটা মন দিয়ে, তাহলে তোদের একটা আইডিয়া হয়ে যাবে যে কী কী পড়তে হবে, এবং সেগুলো সব আমার প্লেলিস্টে পাবে, এবং যে পিডিএফটা পাঠাবো সেখানেও পাবে। তাই এই টপিকগুলো কিন্তু ছাড়বি না। হলো আয়নেশন এনথালপি ভার্সেস ইলেকট্রন অ্যাফিনিটি, তারপর ইলেকট্রোনেগেটিভিটি, পাউলিং স্কেল, এই আয়নেশন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি, এই রিলেটেড প্রবলেমগুলো করবি। বারবারই বলছি, পুরো প্লেলিস্টে ম্যাকআউট, পিআইকিউ, প্রবলেম, ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম লেখা যে ভিডিওগুলো আছে সেগুলো একটাও বাদ দিবি না। তারপর হচ্ছে ফ্যাজান শুরু, এই রিলেটেড প্রবলেমের ভিডিও তোরা পাবি, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন আসে এবং খুবই ইম্পর্টেন্ট টপিক, কিন্তু কোশ্চেন যেটা আছে সেটা খুবই সহজ আসে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, তাই এটা বলে দিলাম। বা আমি এটা বলেওছি যে এখান থেকে কীরকম আসে, যে NaCl, হাইড্রোজেন, ধর এরকম টাইপের NaCl আর MgCl2, এর রিলেটেড কটা কোশ্চেন এলো যে কোনটা বেশি কোভ্যালেন্ট, বা কার বয়লিং পয়েন্ট বেশি, এরকম টাইপের, যে NaCl আর MgCl এর মধ্যে এর বয়লিং পয়েন্ট বেশি, এটা বেশি কোভ্যালেন্ট, এরকম টাইপের কোশ্চেনগুলো আসা মানে এটা ফ্যাজাস রুল, যেখানে ক্যাটায়ন বা অ্যানায়ন সেম হবে, যেমন এখানে দেখ অ্যানায়নগুলো সেম, ক্যাটায়নগুলো আলাদা, এবং এগুলো সব ইনঅর্গানিক, Na Mg সব ইনঅর্গানিক। এবার যদি কোশ্চেনে এমন দেয় যেখানে এইচ আছে, মানে ক্যাটায়ন অলওয়েজ এইচ, কিন্তু অ্যানায়নগুলো আলাদা, মানে এরকম টাইপের, যে HCl, HBr, এরকম টাইপের যদি কোশ্চেন থাকে, যে HCl, HBr, HI, এদের মধ্যে বয়লিং পয়েন্ট কার বেশি, এরকম টাইপের যদি কোশ্চেন থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। যদি NaCl, MgCl2 এরকম টাইপের কোশ্চেন থাকে যেখানে হাইড্রোজেন ব্যবহার হচ্ছে না, কিন্তু হাইড্রোজেন ছাড়া সব ব্যবহার হচ্ছে, Na Mg সব, কিন্তু হাইড্রোজেনটা ব্যবহার হচ্ছে না, এরকম টাইপের কোশ্চেন থাকা মানে ভ্যালেন্স রুল। কিন্তু শুধুই হাইড্রোজেন ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। আর যেখানে সেম অ্যাটম O2, তারপর হচ্ছে ধর N2, তারপর ধর CO, NO, এরকম টাইপের যদি কোশ্চেনগুলো থাকে, ম্যাক্সিমাম হচ্ছে O2 দেখতে, O2 2+, O2 2-, এরকম অনেকগুলো দিয়ে দিল, নিয়ে বললো কার বয়লিং পয়েন্ট বেশি, তারপর কার বন্ড অর্ডার বেশি, এরকম টাইপের মানে এই যে O2, এবার O2 ধর চার্জ দিল, O2 2-, O2 2+, আর O2, এদের মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি, এদের মধ্যে কার বন্ড অর্ডার বেশি, এরকম টাইপের প্রবলেমগুলো থাকা মানেই এমো ডায়াগ্রাম থেকে দিয়েছে। NaCl, MgCl এরকম টাইপের প্রবলেমগুলো থাকা মানেই হচ্ছে ফ্যারাস রুল দিয়েছে। আর শুধু ক্যাটায়নের জায়গায় এইচ ব্যবহার হচ্ছে, এরকম টাইপের প্রবলেম দেওয়া মানে হাইড্রোজেন বন্ডিং থেকে দিয়েছে। তাহলে আরেকবার বলে দিলাম, এটা অলরেডি ভিডিওতে আলোচনা করে দেওয়া, আরেকবার আলোচনা করে দিলাম। তারপর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার এবং জিওমেট্রি অফ, এটা এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট দেখে রাখবি যে এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর যে এইটা ইম্পর্টেন্ট, কালার ডেভেলপ, কালার ডেভেলপ থেকে কোশ্চেন আসতে পারে। আর ডি ব্লক থেকে কোশ্চেন আসতে পারে, ডি ব্লকের থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু ডি ব্লক থেকে, মানে যেমন ট্রানজিশন মেটাল থেকে কোশ্চেন বেসিক্যালি আসে। 3D ব্লক, যেটা 3D ব্লকটা ভালো করে পড়বি, 3D ব্লক, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এখান থেকে তো অনেক কোশ্চেন হয়, অনেক কোশ্চেন হয় এখান থেকে। একটা হচ্ছে যেমন ধর জিঙ্ককে ট্রানজিশন মেটাল বলা যায় না, বাকিগুলোকে বলা যায় কেন, তারপর হচ্ছে এটা প্যারাম্যাগনেটিক, ওটা ডায়াম্যাগনেটিক কেন, তারপর হচ্ছে এর জেডিন কালারলেস, সিউ কালার ব্লু কেন, সবারই কিন্তু একটাই মূল অ্যান্সার, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন। তাই 3Dর ইলেকট্রনিক কনফিগারেশনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, সেটা অলরেডি আলোচনা করে দেওয়া আছে, সেটা দেখতে হবে, সেটা অলরেডি আলোচনা করে দেওয়া আছে, প্লেলিস্টেই পেয়ে যাবে। তারপর হচ্ছে হার্ড সফট অ্যাসিড বেস থিওরি, আইসোমারিজম ইন ট্রানজিশন মেটাল, আইসোমারিজম এর কোশ্চেনটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হাইব্রিডাইজেশন XCF4 XCF2, এবার XCF4 XCF2 এরকম এক্সি টাইপের যে কম্পাউন্ডগুলো হাইব্রিডাইজেশন, এগুলো শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেনে কিন্তু এরকম টাইপের প্রবলেম দেয়, যে XCF4 এর হাইব্রিডাইজেশন বলো, XCF2 এর হাইব্রিডাইজেশন বলো, এরকম দেয়, এগুলো সব করানো আছে। দেখ এখানে কোশ্চেনটার কথা যেটা বলছিলাম, দেখ কমপ্লেক্সেস অফ ফার্স্ট ট্রানজিশন সিরিজ আর মেনলি হাই স্পিন, হাই স্পিন মানে আমি বললামই যে উইক ফিল্ড লিগ্যান্ড, ম্যাক্সিমাম পেয়ার ইলেকট্রন,
আর দোষ অফ সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রানজিশন সিরিজ, ফার্স্ট ট্রানজিশন সিরিজ মানে হচ্ছে 3D, সেকেন্ড অ্যান্ড ফোর্থ মানে হচ্ছে 4D 5D। আর লো স্পিন টাইপ কেন? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি জানিস অফ 5D এলিমেন্টস আর হায়ার দেন 3D অ্যান্ড 4D, গিভ রিজন। তারপর হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ কপার অ্যান্ড ক্রোমিয়াম আর এনার্মাসলি হাই, মানে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কপার এবং ক্রোমিয়ামের হাই। এটা আরও তোদের জানার জন্য কপারের ইলেকট্রনিক কনফিগারেশন লিখবি, ক্রোমিয়ামের লিখবি। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি মানে জানিস, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে ব্যালেন্স সেলের প্রথম একটা ইলেকট্রন বার করলাম। আয়নাইজেশন এনার্জি মানে কি? লাস্ট সেল থেকে ইলেকট্রন বার করা। তা লাস্ট সেল থেকে ইলেকট্রনিক কনফিগারেশন লিখবি আগে, একটা ইলেকট্রন বার করবি, নিয়ে তারপর সেকেন্ড ইলেকট্রনটা যখন বার করতে যাবি জিনিসটা লক্ষ্য করবি ইলেকট্রনিক কনফিগারেশনটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এনার্জি হাই হয় তখনই যদি হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড থাকে। মানে দুটো ইলেকট্রন মানে একটা ইলেকট্রন বার করার পর যদি কনফিগারেশনটা এরকম গিয়ে দাঁড়ায় যে 3D5 3D10, তাহলে কিন্তু একটা ইলেকট্রন বার করার পর যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম দাঁড়ায় 3D5 3D10, তাহলে দেখতেই পাচ্ছিস 3D5 হাফ ফিল্ড, 3D10 ফুল ফিল্ড, মানে এনার্জি হাই হবে। কেন? কারণ এরা স্টেবল কনফিগারেশন। তারপর আয়রন ইস এ ট্রানজিশন এলিমেন্ট বা সোডিয়াম ইজ নট। এবার ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন জানিস যে ট্রানজিশন এলিমেন্ট কেন বলছি, কারণ ওদের মধ্যে কালার ডেভেলপ করে ট্রানজিশন মেটালের মধ্যে, তারপর ওদের লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে ইলেকট্রনের ট্রানজিশন হয়। তো এই কারণগুলো তোরা দেখতেই পাবি, তোদের এগুলো সব করিয়ে দেওয়া আছে, প্লেলিস্টেই পেয়ে যাবি। ট্রানজিশন মেটাল রিলেটেড সব, ট্রানজিশন মেটাল রিলেটেড সবই তোদের করানো আছে। ভালো করে বারবার বলছি যে প্লেলিস্টে ম্যাকআউট পিআইকিউ, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রবলেম, এরকম রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু একটাও ছাড়বি না। তারপর ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ কপার ইজ হায়ার দেন দোজ অফ অ্যালকালি মেটালস, থার্ড এনার্জি লোয়ার। তারপর ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সেপারেট ইন রোস, মানে কেন ল্যান্থানাইড অ্যাক্টিনাইডকে আলাদা করে রাখা হয়েছে, দেখবি একদম নিচে রাখা হয়েছে, ওগুলোকে এ ব্লক বলে। আর আয়নাইজেশন এনার্জি অফ কপার ইজ হায়ার দেন দোজ অফ অ্যালকালি মেটালস, হোয়াইল সেকেন্ড অ্যান্ড থার্ড এনার্জি লোয়ার, মানে কপারের প্রথম আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে হাই অ্যালকালি মেটালগুলোর থেকে, কিন্তু সেকেন্ড আর থার্ডটা লো। এইরকম টাইপের কোশ্চেনই তোদের দেবে, এবং এই তিনটে কোশ্চেন এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, দেখে নিবি। তারপর হচ্ছে মডিউল 6, যেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি। এখান থেকে এই প্রতিটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচারাল আইসোমার এবং স্টিরিও আইসোমার সবার টাইপ আলোচনা করা হয়েছে, ডিটেলস ভিডিওতে আছে, দেখে নিবি। কাইরালিটি আলোচনা করা হয়েছে, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। এর মধ্যে এই দুটো সিমেট্রি খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, আর এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এগুলো বেসিক্যালি একসাথে আসে, দেখবি পিআইকিউগুলো ভালো করে লক্ষ্য করবি, প্রতিটা পিআইকিউ তোদের করানো আছে, ভালো করে লক্ষ্য করবি, এবং যে পিডিএফটা দেবো সেটাও বাদ দিয়ে যাবি না। ওই পিআইকিউগুলো যেগুলো দাগ দেবো পার্টিকুলার, ওই পিআইকিউগুলো বাদ দিবি না, যেগুলো আমি দাগ দিয়ে পাঠাবো টেলিগ্রাম গ্রুপে, তার জন্য জয়েন করতে হবে। তারপরে হচ্ছে ইনার ডায়াসিমারের পার্থক্য এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। কার্ডিটি খুব ইম্পর্টেন্ট, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি খুব ইম্পর্টেন্ট, কন্ডিশন ফর এ কম্পাউন্ড বিং অপটিক্যাল অ্যাক্টিভ খুব ইম্পর্টেন্ট, আরএসডিএল ইম্পর্টেন্ট। আরএসডিএল থেকে শুধু পিআইকিউগুলো করবি, মানে আরএসডিএল থেকে দেখবি পিআইকিউ আমি করিয়েছি, আরএস এবং ডিএল থেকে পিআইকিউ আমি করিয়েছি, ওই পার্টিকুলার ওই পিআইকিউগুলোকে শুধু দেখবি, আর কিছু দেখার দরকার নেই, সব প্লেলিস্টে পাবি। পার্টিকুলার ওই পিআইকিউগুলো দেখবি, ক্যালকুলেট নাম্বার অফ স্টিরিও আইসোমার দেখবি। এই দুটোই এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফিশার এবং নিউম্যান হলো লাস্ট মডিউল, যেটা হচ্ছে অর্গানিক রিয়াকশনস অ্যান্ড সিনথেসিস অফ এ ড্রাগ মলিকুল, কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, কার্বো অ্যানায়ন বলে না, কার্বো অ্যানায়ন বলে, নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল। এর থেকে এটা ইম্পর্টেন্ট, SN1 SN2 মেকানিজম এবং ডিফারেন্স খুবই খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর হচ্ছে টাইপ অফ সলভেন্ট ইউজ, কীরকম ধরনের সলভেন্ট ইউজ হয় SN1 SN2 তে। আর এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেনটা, হ্যালাইড রিঅ্যাক্টিভিটি অর্ডার SN1 SN2 এর জন্য, মানে হ্যালাইড রিঅ্যাক্টিভিটি অর্ডার SN1 এর জন্য কীরকম হয়, SN2 এর জন্য কীরকম হয়। আর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার এবং কার্বো অ্যানায়নের স্টেবিলিটি অর্ডার, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, এবং এই ভিডিও তোরা প্লেলিস্টেই পাবি কেন বেশি, আর কার্বো অ্যানায়নের মধ্যে কোনটা বেশি, এগুলো শর্ট কোশ্চেনে বেসিক্যালি আসে। আর নেমিং রিয়াকশন যেটা বলা, যেটা হচ্ছে উলফ কৃষ্ণার রিডাকশন, ফ্রিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন, ক্যানিজারো। আর মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ খুবই ইম্পর্টেন্ট, মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ রিয়াকশন ডিরেক্ট নাম লেখা থাকতে পারে, অথবা ঘুরিয়ে থাকতে পারে। আগের বারে যে পিওকিউটা এসেছিল ওটা কিন্তু ঘুরিয়ে ছিল, মানে রিয়েজেন্ট যেগুলো ব্যবহার করা হয় মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভে সেইটা উল্লেখ করেছিল, মানে ঘুরিয়ে ছিল, ডিরেক্ট ছিল না কিন্তু।
তাই এই যে নেমি রিয়াকশানগুলো বললাম এগুলো প্রতিটা ইম্পর্টেন্ট। আর লাস্ট যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে সিনথেসিস অফ প্যারাসিটামল এবং অ্যাসপিরিন। মানে অ্যাসপিরিনের থেকেও প্যারাসিটামল ইম্পর্টেন্ট। এই দুটোই ড্রাগ কিভাবে তৈরি হয় খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে লাস্ট চ্যাপ্টারটার কথা বলছি মডিউল 7, এখান থেকে বিশেষ কিছু পিআইকিউ আছে যেগুলো প্রত্যেকবারই রিপিট হয়। মানে এই চ্যাপ্টার থেকে যতবারই কোশ্চেন আসতে দেখা গেছে ওই পিআইকিউ গুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। মানে যতবারই কোশ্চেন এসছে ওই পিআইকিউ গুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তাই বারবারই বলছি, প্রতিটা মডিউল থেকে কিছু পিআইকিউ আমি দাগ দিয়ে একটা পিডিএফ পাঠাবো। ওই পিডিএফটা কিন্তু একদম বাদ দিবি না। কারণ এই মডিউল থেকে, মানে অর্গানিকের যে দুটো মডিউল বললাম, এখান থেকে শুধু পিওয়াইকিউ করে গেলেই পাস করতে পারা যায়। মানে এই দুটো চ্যাপ্টারে যদি পিওয়াইকিউ কেউ শুধু করে, শুদ্ধ এই দুটো চ্যাপ্টার থেকে এত বছরে, যে মানে এত বছরে দেখা দরকার নেই, লাস্ট 4-5 বছরে যদি দেখিস মডিউল 6 এবং মডিউল 7-এর যদি 4-5 বছরে কোশ্চেন রেডি করিস ভালোভাবে, তাহলেই দেখবি 90% কোশ্চেন তোরা কমন পেয়ে গেছিস হুবহু। একটা কোনো ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করবে না, ওয়ার্ডও চেঞ্জ করবে না। তাই নাম্বার তোলা সহজ, কিন্তু টেকনিকটা জানতে হবে। তাই বারবারই বলছি যে পিডিএফটা পাঠাবো, সেই পিডিএফটাতে কিন্তু একটা কোশ্চেনও বাদ দিবি না। আর যে টপিকগুলো আমি হাইলাইট করলাম, এই প্রতিটা টপিক কিন্তু একটাও বাদ দিবি না। দেখ কোশ্চেন কিন্তু অনেক রকমের আসতে পারে অর্গানিকের, মানে কেমিস্ট্রির কোনো বাউন্ড নেই যে এই রকমই আসবে। কিন্তু যে টাইপগুলোকে বলে দিলাম এগুলো কিন্তু একটাও বাদ দিবি না। আর পিডিএফটা যেটা পাঠাবো ওটাও বাদ দিবি না। আশা করি একটু কনফিডেন্স পাওয়া গেছে। অর্গানিকের নাম্বার তোলা শক্ত নয়। পার্টিকুলার যে পিওয়াইকিউ গুলো এসেছে 3-4 বছরে, ওইগুলোও যদি তোরা শুধু রেডি করে যাস, শুদ্ধ ওইগুলো, তাহলেও তোরা 90% কমন পাবি। এবং বাকি যে মডেলগুলো বললাম, এখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো বললাম, এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেয় এবং এখান থেকেই কোশ্চেন আসে, এর বাইরে থেকে আসে না। তাই ইম্পর্টেন্ট টপিকসগুলো প্রতিটা মডিউলে যদি তোরা রেডি করিস, এবং আমার প্লেলিস্টে যত প্রবলেমের ভিডিও আছে, ম্যাকআউট পিআইকিউ লেখা, শুধু প্রবলেম, ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম যত ভিডিও আছে আমার প্লেলিস্টে, প্রতিটা দেখবি, একটাও বাদ দিবি না। আর যে পিডিএফটা পাঠাবো ওটা দেখবি। আর হচ্ছে এই টপিকগুলো প্রতিটা আমার প্লেলিস্ট থেকে দেখবি। এই টপিকগুলো যেগুলো পাবি না সেগুলো বই থেকে দেখে নিবি, তোদের যে কলেজে বই সাজেস্ট করেছে। কিন্তু এটাই বলা যে রেডি তোরা তোদের মতো করবি, তোরা ভালো মতোই জানিস। কিন্তু এই টপিকগুলো প্রতিটা মডিউলের একটাও বাদ দিবি না। যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বললাম প্রতিটা মডিউলের একটাও বাদ দিবি না। কারণ অর্গানিকের দুটো অর্গানিক চ্যাপ্টারে পিআইকিউ করে গেলে 90% কমন পাওয়া যায়, 80 থেকে 90% কমন পাওয়া যায় হুবহু। তাই প্রতিটা প্রবলেমের ভিডিও আমার প্লেলিস্ট থেকে দেখ, এবং যে পিডিএফটা পাঠাবো পিআইকিউ এর সেগুলোকে দেখ। আর এই টপিকগুলো পর পর দেখ, প্রতিটা ভিডিও পাবি। এইটার পাবি না, মডিউল 4 পাবি না, আর মডিউল 2 এর পাবি না। মডিউল 2টা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এই কোশ্চেনগুলো দেখে নিবি। মানে এই দুটো টপিক রিলেটেড পিআইকিউগুলো শুধু দেখে নিবি, ল্যাম্বার্ট বিয়ার ল আর এনএমআর এমআরআই আইআর স্পেকট্রোস্কোপি, এই রিলেটেড কোশ্চেনগুলো শুধু দেখে নিবি, আর কিছু দেখার দরকার নেই। আর পুরো পিডিএফে যে ইম্পর্টেন্ট টপিকগুলো বললাম এইগুলো দেখবি, এবং এই রিলেটেড পিওয়াইকিউগুলো দেখবি। সেগুলো অলরেডি আমার প্লেলিস্টে আছে, এবং পিডিএফ তো পাঠাবোই। এই কটা দিন এইভাবে প্রিপারেশান নিলে আমি লিখে দিচ্ছি যে তোদের কনফিডেন্স অনেক বেড়ে যাবে, এবং ওই চিন্তাটা হবে না যে কি করব, আর বেশি দিন বাকি নেই, কোনখান থেকে কি পড়বো, এত জিনিস কীভাবে মেকআপ করবো, এই চিন্তাটাও থাকবে না। একটাই উপায়, একটাই ওষুধ হচ্ছে আমাদের চ্যানেল আর আমার প্লেলিস্ট। আর এই ভিডিওটা মন দিয়ে পুরোটা শোনা। তোদের বন্ধুদের মধ্যেও বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার কর, যাদের, কারণ কেমিস্ট্রিতে সবারই প্রবলেম থাকে, এই ভিডিওটা শেয়ার কর যাতে ওরা একটু কনফিডেন্স পায়, ওরা বুঝতে পারে যে লাস্ট কটা দিন কীভাবে প্রিপারেশান নিতে হবে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিস, এরকম আরও ভালো ভালো ভিডিও তোদের, যাতে তোরা পাস সবার আগে, সেই কারণে সাবস্ক্রাইব করে রাখিস এবং সাপোর্ট করিস যাতে আরও ভালো ভালো ভিডিও তোদের জন্য আনতে পারি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করিস, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার কর, এবং ওদেরও সাবস্ক্রাইব করতে বলিস যাতে ওদেরও কেমিস্ট্রিতে ভালো নাম্বার হয়। তো বেস্ট অফ লাক, বাই বাই। If I make you crazy, just take it easy.